নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা কমেছে। সিইসি তো সিইসি এত বিলম্বে কেন এটা উপলব্ধি করলেন এটা বুঝতে পারছি না। শুধু কি নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশনের উপর আস্থা কমেনি? নির্বাচন কমিশনকে কি খুব আস্থায় রাখে? আমাদের প্রধান নির্বাচন কমিশনার যে বলল যে আমি ঘুমায়া পড়ছিলাম 2টা থেকে 4টা পর্যন্ত। আমার স্যারের কাছে জানার একটা ইচ্ছা যে নির্বাচন কমিশন আইনে এরকম কোন আছে নাকি যে প্রধান নির্বাচন কমিশনার পুরা জাতিকে জাগায় রেখে উনি ঘুমায়া পড়লেন, তারপরে ঘুমের থেকে উঠে দেখলেন যে নির্বাচন হয়ে গেছে। আপনারা কি কোনো পরামর্শ দিতে পারেন না এই নির্বাচনটা বাতিল করে মধ্যবর্তী কোনো নির্বাচন দিয়ে কি দেশের ক্রান্তি, দেশের পিটার হাস আচরণ করছেন বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরের মতো। নিশ্চয়ই শাহজাহান ওমরকে আপনারা ছিলেন, তাই না? পিটার হাসকে ভগবান বলেছিলেন তিনি। আরো সাহস দেওয়া দরকার, বাবারে বাচ্চা রক্ষা কর, আসি তোমাদের সঙ্গে, তোমরাও ডেমোক্রেটিক, আমরাও ডেমোক্রেটিক, পিটার হাস, বাবা ভগবান, আসসালামু আলাইকুম। কেননা তার ধারণা ছিল যে বাংলাদেশের গণতন্ত্রহীনতায় একমাত্র উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন পিটার হাস। পিটার হাস ভগবান বলায় সে সময় আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে গোপন খবর প্রকাশ করলেন সাংবাদিক মোস্তফা ফিরোজ। এদিকে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা ভাইরাল, অন্যদিকে নির্বাচন নিয়ে কঠিন বার্তা দিলেন সাংবাদিক শাহাদ আলম ভাই। আজকে আপনাদেরকে আমি প্রতিটি ভিডিও প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাবো। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে চলুন দেখে আসি নির্বাচন নিয়ে সাংবাদিক মোস্তফা ফিরোজ কি বলেছেন সেই ভিডিও বৃষ্টি। নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা কমেছে। সিইসি তো সিইসি এত বিলম্বে কেন এটা উপলব্ধি করলেন এটা বুঝতে পারছি না। শুধু কি নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশনের উপর আস্থা কমেনি? নির্বাচন কমিশনকে কি খুব আস্থায় রাখে? তারা কি মনে করে যে এই কমিশন খুব একটি সুষ্ঠু, নিরপেক্ষ, নির্ভেজাল একটা নির্বাচন উপহার দিয়েছে? সেটাও কি মনে করে? সেটাও তো মনে করে না। সুতরাং নির্বাচন ব্যবস্থা না বলে সরাসরি বলা উচিত নির্বাচন কমিশনের উপরে জনগণের আস্থা কমেছে। হ্যাঁ, নির্বাচন কমিশন অনেক যুক্তি দিতে পারে যে এটা যেন দায় আমাদের না, রাজনৈতিক ব্যবস্থা, কিন্তু তারপরেও তো সব মিলায় তো যখন নাকি নির্বাচনটা হয় এবং টিআইবি যখন নাকি নানা রকম রিপোর্ট দেয়, সেটা তো নির্বাচন কমিশন সেটার থেকে বিচ্ছিন্ন না। যেমন গণমাধ্যমের যে ভূমিকা, পুরোপুরি গণমাধ্যম ছিল সরকারের নিয়ন্ত্রণে, এমনকি প্রাইভেট টেলিভিশনগুলো তারা নিয়ন্ত্রণ করেছে। সেই ব্যাপারে কি নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি। আরো অনেক ঘটনা ঘটেছে। এই যে বলা হচ্ছে যে 5 গুণ 6 গুণ বেশি, 25 লাখ টাকা হলো সর্বোচ্চ খরচ, সেখানে 1.5 কোটি টাকা গড়ে খরচ করেছে। একজন প্রার্থী দেখলাম 38 কোটি টাকা। তারপরে 50টা কেন্দ্র জরিপ করেছে টিআইবি, সেখানে দেখা যাচ্ছে যে 51% হচ্ছে সেখানে ভুয়া ভোট, জাল ভোট, তারপরে ভোট সংখ্যা বাড়ানো, এই সমস্ত তথ্যগুলো পেয়েছে। তো এইগুলি গবেষণা প্রতিবেদন কি এগুলি অমূলক, ভিত্তিহীন? সিইসি বলছেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় জাতি সংকট থেকে উঠে এসেছে, তবে এটি স্থায়ী সমাধান নয়। নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা অনেকটা হ্রাস পেয়েছে। নির্বাচন ভবনে অডিটোরিয়ামে আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানে তারা নিজেরা এটার একটা আনন্দ উৎসব করছে, এটা খুবই অবাক কাণ্ড। এখানে কিসের মানে তারা এত সফল হয়েছে যে তারা একটা উৎসবের মতন করে নিজেরা সেই বিজয় উৎসব পালন করছে যে আমরা খুব সফল হয়েছি। আর সিইসি একটু নিরপেক্ষতার একটু অনেকটা ভান ধরছেন নাকি জানি না, যে বলছেন যে নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা হ্রাস পেয়েছে, সেটা আমাদেরকে কাটায় উঠতে হবে। কাজী হাবিবুল্লাহ বলেন, সরকারের সহায়তা ছাড়া এত বড় কর্মযজ্ঞ সফল করা সম্ভব ছিল না। তো সরকার যে সাপোর্ট করাতে কি যে নির্বাচনটা হয়েছে, সেটা তো সবাই বলছে ডামি নির্বাচন, আমরা আর মামুরা, আমি ডামি,
ভাগাভাগি নির্বাচন, এতে কিসের সফলতা খুঁজে পাচ্ছে আমি জানি না। বলছেন যে আমাদের অপবাদ বদনাম দুটোই নিতে হবে, উদ্বেগ সংকট থেকে জাতি উঠে আসলো। যে সংকট নির্বাচনের আগে, সেই সংকট এখনো চলছে, দৃশ্যমান না, বলা যেতে পারে যে বড় বড় আন্দোলনের মুখে পড়েনি। তার মানে এই কি যে ৬০-৬২টা নিবন্ধিত অনিবন্ধিত দলকে বাইরে রেখে একটি নির্বাচন, সেটার বাইরে রেখে একতরফা একটা নির্বাচন, তার মধ্য দিয়ে বেশ জাতি সংকট কাটায় উঠছে। আজব ব্যাখ্যা। তিনি বলেন যে নির্বাচন খুব যে অংশগ্রহণমূলক হয়েছে তা নয়, এটা ভালো বক্তব্য। একটি বড় দল শুধু বর্জন করেনি, প্রতিহত করতে চেয়েছিল। নির্বাচন উঠিয়ে আনায় জাতি স্বস্তিবোধ করছে, আমরা স্বস্তিবোধ করছি, তবে নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা অনেকটা হ্রাস পেয়েছে। একটা বড় দল নির্বাচনে অংশ না নেওয়া মানে হচ্ছে এটা কোনো আর নির্বাচন থাকে না। এটা হলো বাস্তবতা, এটা স্বীকার করতে হবে। আনিসুর রহমান আবার বলছেন, আমরা দৃঢ়তার সাথে ছিলাম যে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন করতে না পারলে আমরা আমাদের সিদ্ধান্ত নেব। কি সিদ্ধান্ত? ৮ জন মারা গেছে নির্বাচনে আগে পরে মিলে, প্রচুর জায়গায় সহিংসতা হয়েছে, একতরফা নির্বাচনে জাল ভোট পড়েছে। শেষ ১ ঘন্টায় মানে কেন্দ্র এক ধরনের দখল ছিল এবং প্রচুর স্ট্যাম্পিং হয়েছে, ব্যালটে সিল পড়েছে। সেগুলি কি ঠেকানো গেছে? কয়টা ঠেকাতে পারছে নির্বাচন কমিশন? এটা তো বললে হবে না। ভোট পড়ার হারের প্রসঙ্গে তিনি বলেন, 3:30টায় যদি শেষ ব্রিফ করতো 3টা তথ্য নিয়ে, তাহলে বিভ্রান্তি হতো না। চ্যালেঞ্জ করলে আমরা তা দেখাতে পারি। কিভাবে চ্যালেঞ্জ হবে? যারা সাদাকে কালো দেখেন তারা কালোই দেখবেন। হ্যাঁ, এবারের প্রথমবারের মতো প্রতি আসনে একটি করে গঠিত নির্বাচনী তদন্ত কমিটি বড় ছোট বিবেচনার ঊর্ধ্বে থেকে কাজ করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও ভালো কাজ করেছেন। আচ্ছা, বুঝলাম না, একই দল তারা নিজেরা মিলেমিশে কাজ করছে, এর মধ্যে অনিয়ম হয়েছে, তারপরে এটা কি বড় ধরনের একটা চ্যালেঞ্জ কিভাবে হলো? এটা আওয়ামী লীগ বিএনপি মিলে যদি নির্বাচন করতো, সত্যিকারের একটা মানে সরকারের জনগণের কাছে বা ভোটারদের কাছে যদি সরকার পরিবর্তনের মতন যদি কোনো একটা স্কোপ থাকতো, তাহলে যে পরিস্থিতিটা তৈরি হতো, সেই অবস্থায় নির্বাচন কমিশন যদি একটা নিরপেক্ষ ভূমিকা রাখতে পারতো, বলিষ্ঠ ভূমিকা রাখতে পারতো, সেটা নিয়ে উদযাপন করা যেতে পারে। এই একতরফা একদলীয় নির্বাচন অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য তারা আবার আনন্দ উৎসব করছে, নিজেরা নিজেদের প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে উঠছে। খুবই অবাক কাণ্ড। যাই হোক, এটাই হচ্ছে হয়তো জাতির নিয়তি। কয়েকদিন আগে মনে আছে যে ওবায়দুল কাদের বলছিলেন যে বিএনপিকে নিয়ে মাথা ঘামানোর সময় আমাদের নেই, কিন্তু দেখা যাচ্ছে যে আজকে শুক্রবার নামাজের আগে যথারীতি ব্রিফিং এবং সেই ঘুরে ফিরে বিএনপি। ইত্তেফাকের রিপোর্টটা হচ্ছে নির্বাচন বানচালে বিরোধীদের সব পন্থা ব্যর্থ। কেন এই ব্রিফিংটা দিতে হচ্ছে বুঝতে পারছি না, কেন এই অস্বস্তি। টিআইবি তো মোটামুটি নির্বাচনের যে খোল নলছে সব বের করেছে, যে কি পরিমাণ তাদের অনিয়ম জালিয়াতির নির্বাচন হয়েছে এবং ভোটার বিহীন হয়েছে, এবং নির্বাচনের যে পরিমাণ প্রতিদ্বন্দ্বিতাহীন হয়েছে সেটাও তারা বলেছে যে 241টা আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি, নির্বাচনী ব্যয় 6 গুণের বেশি হয়েছে, এই সমস্ত তথ্য দিয়েছে। এবং তারা 50টা আসনের বলছে যে তার মধ্যে শতকরা 51% হয়েছে জাল ভোট, স্ট্যাম্পিং এবং অনিয়ম। ওবায়দুল কাদের বলছেন যে বিরোধী অপশক্তি নির্বাচন বানচালের সব পন্থা অবলম্বন ব্যর্থ, মানে বলছেন যে বিরোধী অপশক্তি নির্বাচন বানচালের সব ধরনের পন্থা অবলম্বন করে ব্যর্থ হয়েছে। আমরা আজ দাবি করতে পারি আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে। তো ভালো, এটা হলো আজকে ধানমন্ডির কার্যালয়ে বেলা 12টার সময় তিনি বক্তব্য দিচ্ছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, নির্বাচনের পরেও বিএনপির নেতৃত্বে একটি গোষ্ঠী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। বিএনপি নেতৃত্বে একটি গোষ্ঠী মানে কি? ওই যে বলছেন যে টিআইবি হচ্ছে বিএনপির দালাল বলে ফেললেন উনি। ওই মানে টিআইবির যে গবেষণা প্রতিবেদন, এটা মনোপুত হয়নি এবং বেশ তারা এটা খুবই সোচ্চার এটার সমালোচনার জন্য। তিনি আরো বলেন, আমাদের জাতীয় সংসদের প্রথম অধিবেশন 20শে জানুয়ারি হতে যাচ্ছে। এই
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় মাইল ফলক। ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি অংশগ্রহণ করত নির্বাচনটা আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো, তবে তাদের অনুপস্থিতিতে নির্বাচন অংশগ্রহণহীন বা প্রতিদ্বন্দ্বিতাহীনও হয়নি। তার মানে বলছে যে বিএনপি অংশ না নিলেও এটা মানে অংশগ্রহণমূলক ছিল, এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। বিশ্বের বিভিন্ন দেশে 40% উপর ভোট দিতে দেখা যায় না। এটা 40% ভোট হয়েছে, এটা তো কেউই বিশ্বাস করে না। বিশ্বের বিভিন্ন দেশে 40% উপর ভোট দিতে দেখা যায় না উল্লেখ করে তিনি বলছেন, সারা বিশ্বে একটা সর্বগ্রাসী সংকট সবাইকে ঘিরে ধরেছে। যুদ্ধ তো লেগেই আছে, আমাদের এখানে শৈত্য প্রবাহ শুরু হয়েছে। অতীতে আমরা এত শীত দেখিনি, আমাদের অভিজ্ঞতা নেই। ওবায়দুল কাদের বলেন, মূল সংকট আমরা নির্বাচনের মাধ্যমে পেরিয়ে এসেছি। প্রাকৃতিক যে সংকট, তার ইতি কোথায় আমরা জানি না। আমাদের সবারই ধৈর্য ধারণ করা উচিত। দায়িত্বশীল যারা, তাদের দায়িত্ব নিয়ে কথা বলা উচিত। তো যাই হোক, একটা সামগ্রিকভাবে পরিবেশ পরিস্থিতি সংকট সবগুলো নিয়েই তিনি কথা বলছেন। কিন্তু যত কথাই বলুক না কেন, এই নির্বাচনটা আজকেও দেখেন সেই মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তারা সরকারকে স্বীকৃতি দিচ্ছে, কিন্তু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি এবং নির্বাচনে বিরোধী দলের উপর যে সহিংসতা, সেগুলি তারা তদন্ত দাবি করছে। তার মানে হচ্ছে যে একেবারে মানে এই নির্বাচনটা প্রশ্নহীন, চমৎকার একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা এসছে আওয়ামী লীগ, এইটা মনে হয় দাবি করাটা খুবই কঠিন। দেশে বিদেশে এই দাবি আসলে গ্রহণযোগ্যতা পাওয়া খুবই খুবই কঠিন। দর্শক ভালো থাকবেন। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে নির্বাচন নিয়ে সাংবাদিক মোস্তফা ফিরোজ কি বলেছেন তা বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন দেখে আসি নির্বাচন নিয়ে সাংবাদিক শাহেদ আলম ভাই কি বলেছেন সেই ভিডিওটি। পিটার হাস আচরণ করছেন বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরের মতো। নিশ্চয়ই শাহজাহান ওমরকে আপনারা চিনেন, তাই না? পিটার হাসকে ভগবান বলেছিলেন তিনি। আমাকে আরো সাহস দেওয়া দরকার। বাবারে বাচ্চা রক্ষা কর, আসি তোমাদের সঙ্গে, তোমরাও ডেমোক্রেটিক পার্টি, আমরাও ডেমোক্রেটিক পার্টি, পিটার রাত, বাবা ভগবান, আসসালামু আলাইকুম। কেননা তার ধারণা ছিল যে বাংলাদেশের গণতন্ত্রহীনতায় একমাত্র উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন পিটার হাস। পিটার হাস ভগবান বলায় সে সময় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা যার পর নাই তাকে নিয়ে ট্রল করছিলেন, কিন্তু পরে দেখা গেল যে তিনি বুঝেছেন যে পিটার হাস আসলে ভগবান না এবং তাকে দিয়ে কোনো কাজ হবে না। সম্ভবত তিনি আগে বুঝেছেন বিষয়টি। বোঝার পরে যেটি করেছেন, তিনি সরাসরি আওয়ামী লীগে যোগ দিয়েছেন এবং বলছেন যে তিনি আদতে জয় বাংলার লোক। এখন পিটার হাস সম্ভবত শাহজাহান ওমরের মতো আচরণ করা শুরু করেছেন। কি সেটা? তিনি এই সরকারকে স্বীকৃতি না দিয়েছে, তার দেশ এখনো স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র, কিন্তু তিনি বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করছেন। সেই সম্পর্ক উন্নয়নের কাজ করতে গিয়ে তাকে বিরোধী দল না, অন্য কোনো রাজনৈতিক দল না, সুশীল সমাজ না, তাকে কাজ করতে হবে সরকারের সাথে। যেই সরকার ক্ষমতায় এসেছে এবং যেই সরকার ক্ষমতায় থেকে যাওয়ার আপাতত কোনো লক্ষণ নেই, তাই পিটার হাস দৌড়দৌড়ি করছেন মন্ত্রণালয়ে। আজকে যখন আমি কথা বলছি তখনকার সংবাদ হলো তিনি পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী ছিলেন আগে হাসান মাহমুদ, তার সাথে দেখা করেছেন এবং দেখা করার পরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং সেখানে কোনো প্রশ্ন নেননি। কারণ তিনি জানেন প্রশ্ন নিলে অনেক রকম একেবারে অপ্রিয় প্রশ্ন আসবে সাংবাদিকদের তরফ থেকে, সুতরাং তিনি কোনো প্রশ্ন নেননি। প্রশ্ন না নিলেও তিনি বলেছেন, ছোট্ট করে একটা উত্তর দিয়েছেন যে বাংলাদেশের সাথে বাণিজ্য উন্নয়ন, ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ পরিবেশ, জলবায়ু পরিবর্তন আর রোহিঙ্গা ক্রাইসিস, এই তিনটি বিষয় নিয়ে কিভাবে কাজ করা যায় সেটার ক্ষেত্র খুঁজতে কাজ করছেন। এর আগে তিনি দেখা করেছেন বাংলাদেশের আরও একজন নতুন মন্ত্রী আরাফাত সাহেবের সাথে। তো এই দুইজন মন্ত্রীর সাথে পরপর দেখা সাক্ষাতের প্রেক্ষিতে কি আমরা ধরে নিতে পারি যে পিটার হাস তার অবস্থান বদল করেছেন কিংবা যুক্তরাষ্ট্র তার নীতি পরিবর্তন করেছে বাংলাদেশ সরকারের ব্যাপারে? যা কিছু সকালের সূর্য সারাদিন কেমন যাবে সেটা সকালের সূর্য দেখে কিছুটা বোঝা যায়। অর্থাৎ এই সরকার যে ক্ষমতা এসেছে একটা বিনা ভোটে নির্বাচন করে, আপনারা নিশ্চয়ই জানেন, আজকে যখন আমি আলোচনা করছি তখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যেই তথ্য দিয়েছে তারা একটা গবেষণা করে দেখিয়ে বলেছে যে এটি কোনো নির্বাচন ছিল না, এটি ছিল একটা পাতানো একটা একতরফা নির্বাচন এবং এটার অনুঘটক অর্থাৎ মূল কাজটা সম্পাদন করা হয়েছে নির্বাচন কমিশন দিয়ে। এটি একটি দলীয় একেবারে ব্যারিস্টার এর আগে আন্দালিব রহমান পার্থ যেটা বলেছেন যে এটি হলো আওয়ামী লীগের দলীয় কাউন্সিল নির্বাচনের নামে হয়েছে, বিশ্ববাসী সবাই জানে। কিন্তু
যেহেতু মাঠে বিরোধী দলের তেমন কোনো আন্দোলন নেই, যেহেতু জনচাপ নেই, যেহেতু গণ অভ্যুত্থান যেটা আমরা বারবার আলোচনা করেছি, কল্পনা করেছি কিংবা নানান রকম হিসাব মিলিয়েছি, এই সব হিসাব যে আসলে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে তার একটাই কারণ, সেটি হলো যে মানুষ যার যেটা করার সেটা করেছিল, ভোট বর্জন করেছে। কিন্তু আরও যেটি করার দরকার ছিল সেটা হলো যে ভোটের অধিকার কেন নষ্ট হলো সেটার কৈফিয়ত চাওয়া। সেই কৈফিয়ত চাওয়ার কাজটা করার জন্য যাদের মাঠে নামার কথা, একমাত্র বিএনপি রাজনৈতিক দল হিসেবে বিএনপির কর্মী সমর্থকরা এবং গণতন্ত্র মঞ্চের কর্মী সমর্থকরা জান প্রাণ দিয়ে চেষ্টা করলেও এতে সাধারণ মানুষের অংশগ্রহণ হয়নি। যে কারণেই হোক হয়নি, আগেই বলেছি, ভয় হোক, মামলা হামলায় হোক, আর সরকারের প্রতি ভালোবাসায় হোক, যে কারণে হোক হয়নি। এই না হওয়াতে বহির্বিশ্ব, পশ্চিমা দেশ, যুক্তরাষ্ট্র এবং অন্যান্যরা যেভাবে ভেবেছিল বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি, আমরা বিশ্লেষকরা যেভাবে ভেবেছিলাম বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি সরকারের জন্য অসহনীয় হবে সামাল দেওয়া, সেটা এখনো পর্যন্ত দৃশ্যমান হচ্ছে না। আমি বারবার আমার আলোচনায় বলেছি, যখন যে ধরনের ঘটনা ঘটবে সেইগুলো আমি সেই সময় আমার মতো করে ব্যাখ্যা করব। আমি গণক নই, বারবার বলার চেষ্টা করেছি যে আমি ভবিষ্যৎ বলে দিতে পারি না। কিন্তু আপাতত এই সময় এসে মনে হচ্ছে যে পিটার হাসের যে গতিবিধি সেটি সন্দেহজনক। কেন সন্দেহজনক? সন্দেহজনক এই অর্থে যে যুক্তরাষ্ট্র এমন একটি দেশ এখনো পর্যন্ত এই সরকারকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানায়নি। অভিনন্দন না জানানোর অর্থই হচ্ছে এই সরকারকে স্বীকৃতি দেওয়া নয়। কিন্তু যেই সরকারকে স্বীকৃতি দেওয়া নয় সেই সরকারের সাথে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করার জন্য নিশ্চয়ই তাদের কোনো বিকল্প রাস্তাও নেই। বাংলাদেশের সাথে তাদের যে বিলিয়নস অফ ডলারের বাণিজ্যিক সম্পর্ক, ঋণদানের সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক এবং ইউএসএআইডি থেকে শুরু করে অন্যান্য বেসরকারি সংস্থার সম্পর্ক, এগুলো চাইলেই রাতারাতি কেউ বন্ধ করতে পারে না। সুতরাং তাদেরকে এই কাজগুলো করে নিতে হলে প্রত্যেকটা পরতে পরতে সরকারের সাথে তাদের লিয়াজো মেনটেন করতে হবে, কাজ করতে হবে। কিন্তু সেই সরকারকে আবার তারা অবৈধ বলছে গণতন্ত্র, বাংলাদেশের এই যে নির্বাচন সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়নি। এই দুইয়ের মধ্যে ফারাক আছে অনেক, নিশ্চয়ই, তাই না? এটা একটা গ্যাপ আছে অনেক। সেই গ্যাপটা বোঝার জন্য আমরা সময় নিচ্ছি। কিন্তু আমার ইনবক্সে এবং আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজে শত শত মানুষ মেসেজ পাঠাচ্ছেন, লিঙ্ক পাঠাচ্ছেন যে আমেরিকাকে বিশ্বাসঘাতকতা করলো কিনা বাংলাদেশের সাথে। দেখুন, আমি খুব দ্রুত সিদ্ধান্ত নিই না, একটু দেরিতে সিদ্ধান্ত নিই, কিন্তু এই পিটার হাসের মতিগতি যে সন্দেহজনক সেটি নিশ্চয়ই এখন বলার সময় এসেছে। সন্দেহজনক এই অর্থে যে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে যারা মানুষ তারা বিশ্বাস করেছিল যে এই সরকারকে যেহেতু স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র, নির্বাচনকে যেহেতু ফ্রি অ্যান্ড ফেয়ার হয়নি বলেছে, সুতরাং এই সরকারের সাথে এই ধরনের মাখামাখির সম্পর্কে হয়তো যুক্তরাষ্ট্র যাবে না। কিন্তু আগেই বলেছি যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি কিংবা সম্পর্ক নিশ্চয়ই কোনো একটি দেশের বিরোধী দলের সাথে হয় না, হয় হচ্ছে সরকারি দলের সাথে। সুতরাং তারা সেই সম্পর্কটাকে এগিয়ে নিতে যাচ্ছে এবং পিটার হাসকে সম্ভবত সেই অ্যাসাইনমেন্টই দেওয়া হয়েছে যে সম্পর্ক উন্নয়ন করার জন্য। না হলে কেন পিটার হাস, নির্বাচন শেষ হয়নি, 10 দিনও হয়নি কিংবা 1 মাসও হয়নি, এখনই কেন নতুন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে যাচ্ছেন একের পর এক কথা বলতে, ছবি তুলতে? এই শঙ্কা প্রকাশ করছেন অনেকেই যে না, আমেরিকা কি তাদের ফরেন পলিসি পরিবর্তন করলো বাংলাদেশে, আমেরিকা কি তাদের পলিসি পরিবর্তন করলো কিনা বাংলাদেশে। আমরা সেই দোষারোপ নিশ্চিতভাবে এখনই করতে পারবো না, কারণ পলিসি অনুযায়ী যুক্তরাষ্ট্র বলেছিল বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখতে চায়। পলিসি অনুযায়ী তারা কখনোই বলে নাই যে বাংলাদেশে বিরোধী দল কিংবা বিএনপিকে ক্ষমতায় বসাতে চায়। বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন না হলে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা সহ অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। যুক্তরাষ্ট্র নির্বাচনের পরে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য সময় নেয়, সেটা আমরা জানি। সেই সময় কতদিন নেবে সেটা আমরা জানি না। সুতরাং যুক্তরাষ্ট্র তার পলিসি পরিবর্তন করেছে, এখনই এই সিদ্ধান্ত উপনীত হওয়ার সময় হয়তো আসেনি। কিন্তু আমি এর আগে বহু আলোচনায় বলার চেষ্টা করেছি, একেবারে অস্বীকার করার কোনো উপায় নেই যুক্তরাষ্ট্রের এই যে ভূমিকা, সেই ভূমিকাকে যেমন ইতিবাচক হিসেবে দেখেছি, স্বাগত জানিয়েছি। আমি বলেছি যে বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য নিশ্চয়ই ভারত এক প্রতিবেশী দেশ, তারা যেভাবে নগ্নভাবে হস্তক্ষেপ করছে সেখানে একক কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা ব্যক্তির পক্ষে সম্ভব না এই জগদ্দল পাথরের অপসারণ। কিন্তু এই জগদ্দল পাথরের অপসারণটা জরুরি। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র এই যে বাংলাদেশের মানুষের চাওয়ার সাথে মিল রেখে, বাংলাদেশের গণতন্ত্রকে কামী মানুষের যুদ্ধের সাথে মিল রেখে তারা যে বলছে তারা বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখতে চায় এবং সরকারকে একটা চাপ প্রয়োগ করলো, যে চাপের প্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতি তখন ওলটপালট হয়ে গিয়েছিল,
সেই সময়টাতে আমি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে অবশ্যই প্রশংসা করেছি এবং এখনো পর্যন্ত আমি মনে করি যে যেখানে রাশিয়া, চীন এবং ভারত একটা স্বৈরতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে, সেখানে বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষেরও এই ধরনের একটা পরাশক্তির প্রত্যক্ষ সমর্থন ছাড়া এই জগদ্দল পাথর কিংবা শেখ হাসিনা শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা বিরোধী দলগুলোর পক্ষে কার্যত একা সম্ভব হবে না। অসম্ভব বলে কিছু নেই, কিন্তু সেটা একটা দুরূহ ব্যাপার, একটা আপহিল ব্যাটেল। সেটি আমি বারবার বলেছি এবং বিশ্বাসও করি। সেই বিশ্বাসের জায়গা থেকে আমি মনে করি যে এখনো পর্যন্ত যদি পশ্চিমা দেশগুলো বাংলাদেশের বিরোধী দলগুলোর দাবির সাথে একত্রিত ঘোষণা করে কোনো কঠোর সিদ্ধান্ত নেয়, তাহলে কেবল বাংলাদেশে শেখ হাসিনার এই যে শাসন ব্যবস্থা সেটি বড় ধাক্কা খাবে, প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে আসবে। কিন্তু যদি না আসে পশ্চিমা দেশগুলো, তাহলে কি আমাদের সকল আশা সম্ভাবনা শেষ হবে কিনা? গণতন্ত্রের প্রতিষ্ঠার স্বপ্নের মৃত্যু ঘটবে কিনা? আমি ব্যক্তিগত বিশ্বাস করি যে মানুষের স্বপ্নের কখনো মৃত্যু ঘটে না। বাংলাদেশের প্রেক্ষিতে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এই দেশের আপামর জনগোষ্ঠী এককভাবে রাস্তায় নামবে এবং সমস্যার দাবি তুলবে। সেই জনগোষ্ঠীর ভিতরে কেবলমাত্র কোনো একক রাজনৈতিক দল না, ডান বাম মধ্য সব দলকে এক কাতারে আসতে হবে, সমস্যার দাবি তুলতে হবে, যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের যে সংগ্রাম সেটাকে জোরদার করতে হবে। একমাত্র মানুষের শক্তিই পারে কেবল এই যে সরকারকে, জগদ্দল পাথরকে নামাতে। এখন মানুষের শক্তি কবে আসবে, কিভাবে আসবে, নিশ্চয়ই এখনই বলে দেওয়া যায় না। আমরা নির্বাচনের আগ দিয়ে গণ অভ্যুত্থান নামক একটি শব্দ শুনছিলাম বারবার, যে গণ অভ্যুত্থান সৃষ্টি হবে, এটি বিরোধী দলের তরফ থেকে বলা হয়েছিল। আমরা আমাদের আলোচনায় বলেছি, আমি ব্যক্তিগতভাবে আলোচনায় বলেছি যে গণ অভ্যুত্থানের পরিবেশ হয়তো অনেক মাস ধরে তৈরি হয়, কিন্তু গণ অভ্যুত্থান দৃশ্যমান হয় হয়তো 10 থেকে 12 দিনে। খুব অল্প সময়ে এই গণ অভ্যুত্থানটা দৃশ্যমান হয়। নির্বাচনের আগ দিয়ে গণ অভ্যুত্থানের সকল রকম জল্পনা কল্পনা ছিল, কিন্তু এটি বাস্তবে রূপ নেয়নি। নির্বাচনের পরেও আপাতত গণ অভ্যুত্থান বাস্তবে রূপ নেবে এমন কোনো লক্ষণ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না। 6 মাস পরে যে বাস্তবে রূপ নেবে না, কিংবা পরিবেশ, গণঅভ্যুত্থানের পরিবেশ, এই যে মানুষের অসন্তুষ্টি যে বিরাজ করছে, সেই অসন্তুষ্টিটার একটি সম্মিলিত যে প্রকাশ, সেটা গণ অভ্যুত্থান, সেটা আদৌ 6 মাস পরে যে হবে না এটি বলা যায় না। কিন্তু সেটি ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই। আমরা যদি পরাশক্তির উপর ভরসা করি, পরাশক্তির উপর আমাদের ভরসা করতে হবে, যেহেতু পরাশক্তির উপর ভরসা ছাড়া আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ বাংলাদেশে তার রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের সমস্ত রকম সত্তা বিকিয়ে দিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে অনেক বড় একটা রাজনৈতিক শক্তি। যদি ক্ষমতায় থাকার জন্য পরাশক্তিদের কাছে নিজেদের বিকিয়ে দিতে পারে, তাহলে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের কোনো না কোনোভাবে কোনো না কোনো এক পরাশক্তির মুখাপেক্ষী হয়ে থাকতে হবে কিছুদিন, তাদের সহায়তার জন্য। যে সহায়তা মনে করা হয়েছিল যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশের মানুষকে প্রদান করবে। কিন্তু যেহেতু পিটার হাসের মতিগতি সন্দেহজনক, সুতরাং আমেরিকা বা পশ্চিমা দেশগুলো যদি কঠোরভাবে অবস্থান না নেয়, তাহলে কি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন থেমে যাবে? বাংলাদেশের মানুষের মুক্তির সম্পদ থেমে যাবে? সেই থেমে না যাওয়ার পেছনে একমাত্র ভরসার জায়গাটা হচ্ছে মানুষ যদি সম্মিলিতভাবে রাস্তায় নামে। কবে নামে, কিভাবে নামে, কখন নামবে, নিশ্চয়ই আমি আপনি বলে দিতে পারবো না, কিন্তু এটি যে একমাত্র উপায় সে বিষয়ে নিশ্চয়ই আর দ্বিধা থাকার কথা না। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে সাংবাদিক শাহেদ আলম ভাই কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন দেখে আসি নির্বাচন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। ওই আমাদের প্রধান নির্বাচন কমিশনার যে বলল যে আমি ঘুমায়া পড়ছিলাম 2টা থেকে 4টা পর্যন্ত, আমার স্যারের কাছে জানার একটা ইচ্ছা যে নির্বাচন কমিশন আইনে এরকম কোন আছে নাকি যে প্রধান নির্বাচন কমিশনার পুরা জাতিকে জাগায় রেখে উনি ঘুমায়া পড়লেন, তারপরে ঘুমের থেকে উঠে দেখলেন যে নির্বাচন হয়ে গেছে। আপনারা কি কোনো পরামর্শ দিতে পারেন না এই নির্বাচনটা বাতিল করে মধ্যবর্তী কোনো নির্বাচন দিয়ে কি দেশের ক্রান্তি, দেশের সৌন্দর্য, দেশের ভালোর জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য, যেমন মধ্যবর্তী একটা নির্বাচন হয়ে গেলে সাগর ভাই সব সমাধান। জনাব রাসেল নামক একজন যুক্ত, রাসেল কোথা থেকে বলছেন? আপনি ছোট্ট করে প্রশ্নগুলো করবেন। আজকে আমি কয়েকজনের প্রশ্ন নিয়ে আসছি। জনাব হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন কোথা থেকে বলছেন? আমি কুয়েত থেকে বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে, জি আমার প্রশ্ন হচ্ছে আব্দুল মান্নান সাহেবের কাছে, এমপি সাহেবের কাছে। এমপি সাহেব তো এর আগের বার ক্ষমতা ছিল, উনি ওনার এক ভাষণে উনি বলেছিলেন যে আমাদেরকে কি কস্তুরীফানা খাওয়ার জন্য। তখন তো উনি তো জনাব রাসেল, আমরা আজকের বিষয় নিয়ে কথা বলছি।
তো বিষয় নিয়ে দয়া তো করে উনি ওই কথাটা উনি আমি ওই আজকে বিষয় কথা বলতে আলোচনা না করছি। পারেন তাহলে আপনারা যুক্ত না হয় না আমি আমরা আজকে তো খুব সিরিয়াস কথা বা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি, আপনারা আউট অফ টপিক সেট কনটেক্সটে চলে যাচ্ছেন। আমার কাছে মনে হয় একটু একটু খেয়াল করে আপনারা বিষয়গুলোকে দেখবেন। এরপর ইউসুফ আলী কোথা থেকে বলছি। আসসালামু আলাইকুম সাগর ভাই, আমি গাজীপুর থেকে বলছিলাম। জি বলুন। সাগর ভাই, আমার প্রশ্নটা হলো ওই সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত স্যারের কাছে। যে আমি ওনার কাছে জানতে চাইছিলাম যে ওই আমাদের প্রধান নির্বাচন কমিশনার যে বলল যে আমি ঘুমায়া পড়ছিলাম 2টা থেকে 4টা পর্যন্ত। আমার স্যারের কাছে জানার একটা ইচ্ছা যে নির্বাচন কমিশন আইনে এরকম কোন আছে নাকি যে প্রধান নির্বাচন কমিশনার পুরা জাতিকে জাগায় রেখে উনি ঘুমায়া পড়লেন, তারপরে ঘুমের থেকে উঠে দেখলেন যে নির্বাচন হয়ে গেছে, মানে এরকম আচ্ছা, কোনো কিছু, এটা রাষ্ট্রের কোন? ধন্যবাদ জনাব এইটুকু এমবি জানার জাকির ইচ্ছা। হোসেন। জি জি বলবেন আপনি। জাকির হোসেন, আসসালামু আলাইকুম। সালাম, বলুন কোথা থেকে বলছেন? জি জনাব জাকির হোসেন, আপনাকে শোনা যাচ্ছে না, বলুন। আনমিট করে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, বলুন কোথা থেকে বলছেন? জি জি জি, আমি রাঙামাটি থেকে বলছি। আমার হোম ডিস্ট্রিক্ট ঝালকাঠি। আমি রাঙামাটিতে বসবাস করি, কিন্তু আমার হোম ডিস্ট্রিক্ট ঝালকাঠি। তো আমি প্রথমে একটি বিষয় জানতে চাই। এই কিছুক্ষণ ধরে তো ওয়েটিং করতেছিলাম, সব কথা আমি শুনতে পারি নাই। তো বর্তমান সংসদ যেটা চালু আছে, এটার মেয়াদ 29 জানুয়ারি পর্যন্ত। আর যারা নতুন যে সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন, তাদের সংসদ কার্যদিবস কখন থেকে শুরু হবে, আর ওনাদের পূর্বের সংসদ কখন ভাঙবে, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন মাননীয় এমপি মহোদয়, উনি যে বলছেন জনাব মাহবুব কোথা থেকে বলছেন? মাহবুব, সবাই একটা করে প্রশ্ন করবেন। থেকে বলছিলাম, চ্যানেলকে স্বাগতম এবং যারা আলোচক আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে, বললেন টিআইবির যে তথ্যটা দিল, এটা বিএনপির যে তারা দালাল হয়ে গেছে। বাস্তব পক্ষে আর যদি ভিন্ন মত পোষ করে, তাহলেই কি যেটা অন্য দালালি করা, এটাই বুঝায় নাকি? আপনার কথা কিছুই বোঝা যায় না। ফখরুল ইসলাম বিপ্লব, আপনি বলবেন প্লিজ। ফখরুল ইসলাম বিপ্লব কোথায় বলবেন? আসসালামু আলাইকুম সাগর ভাই, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। জি বলুন। দীর্ঘ অনেকদিন পর আপনার টক শোতে জয়েন করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। বিশেষ করে আজকের অতিথিকে ধন্যবাদ। তো বিশেষ করে আজকে 3 জন অতিথি আমাদের বিজ্ঞ বাংলাদেশের অনেক সুপরিচিত নাগরিক। তো আমার আজকে নির্বাচন ব্যাপারে যে নির্বাচনটা হয়ে গেছে, সেই নির্বাচনটা বিশেষ করিয়া সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন স্যারের প্রতি এবং কলিমুল্লাহ স্যারের প্রতি আপনারা কি কোনো পরামর্শ দিতে পারেন না? এই নির্বাচনটা বাতিল করে মধ্যবর্তী কোনো নির্বাচন দিয়ে কি দেশের ক্রান্তি, দেশের সৌন্দর্য, দেশের ভালোর জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য, যেমন মধ্যবর্তী একটা নির্বাচন হয়ে গেলে সাগর ভাই সব সমাধান। আপনার কথাটা একদম স্পষ্ট। আপনার প্রশ্নটা একদম মধ্যবর্তী নির্বাচন করা যাবে, কোনো সুযোগ রয়েছে কিনা মধ্যবর্তী নির্বাচনে? আহমেদ রেজা কোথা থেকে বলছেন? আহমেদ রেজা শুনতে পাচ্ছেন? মুক্তার হোসেন, আর দুজনের প্রশ্ন নিয়ে আসছি। মুক্তার হোসেন, আমি রাজশাহী থেকে বলছি। জি বলুন। আমি রাজশাহী থেকে বলছি। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন তো হয়ে গেছে, এখন যেহেতু আমাদের নির্বাচনটা সুষ্ঠু হয়নি, এটা মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে বলছে, এখন তারা তো তাদের যেটা লাস্ট অস্ত্র বা হাতিয়ার বলি, স্যাংশনের মাধ্যমে দেশে একটা অর্থনৈতিক একটা অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করা, যার দ্বারা আমাদের দেশে অনেক সংকট তৈরি হবে। তো আসলে এই সংকটের দ্বারা কি এটা ইঙ্গিত হচ্ছে যে দেশ আস্তে আস্তে শ্রীলঙ্কার দিকে যাচ্ছে, শ্রীলঙ্কা যেমন দেউলে হয়ে গেছে? আচ্ছা, জনাব আহমেদ রেজা, আপনি শুনতে পাচ্ছেন? আহমেদ রেজা শুনতে না পারলে আমি, জি আহমেদ রেজা কোথা থেকে বলছেন? বলুন।
শেষ প্রশ্ন করতে হচ্ছে। আমি সিলেট থেকে বলছিলাম, সাগর ভাই। হ্যাঁ বলুন বলুন। জি, আমি সিলেট থেকে বলছিলাম। হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমাদের আপনাকে দেখা যাচ্ছে না, বলুন। আমি কলিমুল্লাহ স্যারকে বলতে চাচ্ছিলাম যে স্যার, আমাদের যে নির্বাচনটা হয়ে গেছে, আমি কয়েকটা দেখেছি যেখানে পুলিং অফিসার এবং কি বলে সহকারী প্রিজাইডিং অফিসাররা খুবই ভীত সন্ত্রস্ত ছিল। তারা মানে কি করবে নিজেরাই বুঝতে পারতেছিল না, কিভাবে পার্সেন্টেজ দিবে আর কিভাবে তারা কত পার্সেন্ট দেখাবে। ভোট কেন্দ্রে তো ভোটই নাই। সারাদিন মিলে একটা বুথে সারাদিন মিলে 67টা ভোট কাস্ট হয়, সেই ভোট কিভাবে 41% হলো, এটা আমার একটু প্রশ্ন। আপনাকে ধন্যবাদ। জনাব ডক্টর কলিমুল্লাহ, আপনার কাছে যদি আসি, প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন, তারা যদি ভালো লাগে আপনার অনুষ্ঠানটিকে শেয়ার করতে পারেন। বাকি যারা অপেক্ষা করছেন প্রশ্ন করবার জন্য আমাদের সুযোগ হয়েছেন, তাদেরকে আসলে আর গ্রহণ করতে পারছেন না, অনেক সময় চলে গেছে। ডক্টর কলিমুল্লাহ, আপনার কাছে যদি আসছি, বিদেশিদের অবস্থান নিয়ে এখন নতুন করে যেটা জনাব এম এ মান্নান এমপি মহোদয় কিন্তু বলেছেন যে বিদেশিরা আর আগের অবস্থানে নেই, তারা তাদের জায়গা থেকে সরে গিয়ে এখন নতুন সরকারের সাথে কাজ করবার প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন এবং কাজ করবে বলে আজকেও জানিয়েছেন। আমরা কয়েকদিন আগে দেখেছি যে তারা বিজ্ঞপ্তি দিয়ে বলে দিয়েছে যে নির্বাচন অংশগ্রহণ অবাধ সুষ্ঠু হয়নি, সেরকম কথা বলেছে স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, সবাই। কিন্তু এখন দেখছি আবার পররাষ্ট্রমন্ত্রীর সাথে গিয়ে দেখা করছে, প্রধানমন্ত্রীর সাথে আজকে দেখেছি যে আমরা চার্লস ওয়াইটলি দেখা করেছে, ইউরোপীয় ইউনিয়নের প্রধান যিনি, তিনি দেখা করে বলেছেন যে সামনের সময়ে কিভাবে কাজ। আশা করছি আপনারা পুরো আলোচনাটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।